হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সপ্তম শ্রেণীর ইতিহাসের মডেল সেট 7। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন। সঠিক উত্তরটি হবে অপশন বি, কৌটিল্য। কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছেন। পরের প্রশ্ন দিয়ে দাগ, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন। সঠিক উত্তরটি হবে অপশন এ, ভীম। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 3 দাগ, বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। সঠিক উত্তরটি হবে অপশন ডি, লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। পরের প্রশ্ন 4 দাগ, পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন। সঠিক উত্তরটি হবে অপশন ডি, গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন 5 দাগ, পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত। সঠিক উত্তরটি হবে অপশন বি, বরেন্দ্র অঞ্চলে। পরের প্রশ্ন 6 দাগ, সেন যুগের শ্রীনিবাস ছিলেন। সঠিক উত্তরটি হবে অপশনে একজন জ্যোতির্বিদ ছিলেন শ্রীনিবাস। এরপর দেখো 2 দাগ, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। এক বলেছে বাংলার প্রথম স্বাধীন শাসক কে ছিলেন। উত্তর হবে শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন শাসক। পরের প্রশ্ন দিয়ে দাগ, দানসাগর গ্রন্থটি কার রচনা। উত্তর হবে বল্লাল সেন। দানসাগর আর অদ্ভুত সাগর এই দুটো গ্রন্থ রচনা করেছেন বল্লাল সেন। পরের প্রশ্ন 3 দাগ, গঙ্গায় কোন চোল উপাধি কে ধারণ করেছিলেন। উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। পরের প্রশ্ন 4 দাগ, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি। উত্তর হবে বড় বদুর মন্দির হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির। পরের প্রশ্ন 5 দাগ, পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয়। উত্তর হবে প্রাচ্য শিল্পরীতি। পাল যুগের শিল্পরীতিকে বলা হয় প্রাচ্য শিল্পরীতি। এরপর দেখো 3 দাগ, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। এক বলেছে হিজরত কি। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর, হজরত মোহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 2 দাগে বলছে ব্রহ্মদেয় ব্যবস্থা কি অথবা পঞ্চরত্ন কাদের বলা হয়। ব্রহ্মদেয় ব্যবস্থা কি, এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো ব্রহ্মদেয় উত্তর, দক্ষিণ ভারতের রাজাদের অনেক স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদী জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বা রাজার জমিদানের বলা হয়ে থাকে। অথবা পঞ্চরত্ন কাদের বলা হয়। দেখো উত্তর, বাংলায় সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব, ধয়ী, গোবর্ধন, উমাপতি, ধর ও শরণ। ঠিক আছে, এতটুকু লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4 দাগ, নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক বলেছে প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি ছিল। এই নামকরণের কারণ কি ছিল। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম। প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম হলো বঙ্গ, বঙ্গাল, বরেন্দ্র, পুন্ড্র, রাঢ়, সুম্য, গোর, সমতট এবং হরিকেল। অঞ্চলের নামকরণের কারণ, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নামকরণ হয়েছে সাধারণভাবে ওই অঞ্চলের অধিবাসীদের নাম অনুসারে। যেমন পুন্ড্র, গোর প্রভৃতি নামগুলি হলো এক একটি জনগোষ্ঠীর নাম। এইভাবে তারা নামকরণ করেছিল। চলো পরের প্রশ্ন। অথবা টিকা লেখো মাছছান্নায়। উত্তরটা দেখার আগে একটা কথা বলি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে। দেখো উত্তর, বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়।
পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত, বাংলার এই অবস্থাকে মাছছান্নায় বলা হয়। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই। পরের প্রশ্ন 2 দাগ, চর্যাপদ কাকে বলে? কে কোথা থেকে এই পুঁথি উদ্ধার করেন? দেখো চর্যাপদ উত্তর খ্রিস্টীয় 8ম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেন। চর্যাপদ রচনা করেছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিল লুইপাদ, সরহপাদ, কান্নপাদ, পুষ্যপাদ। এই প্রশ্নটা তোমাদের সাজেশন আমি দিয়েছিলাম, 7ম শ্রেণীর সাজেশন, সেখানে এই প্রশ্নটা রাখা হয়েছে। অথবা পাল ও সেন শাসনকালে তুলনামূলক আলোচনা করো। দেখো পাল ও সেন শাসনে যে তুলনামূলক আলোচনা, পার্থক্যের বিষয় দেওয়া আছে সময়কাল, প্রতিষ্ঠাতা, ধর্ম এবং সামরিক দক্ষতা। তোমরা খুব সুন্দর করে এটা লিখবে, পারলে একটু নোট ডাউন করে রাখো, নয়তো স্ক্রিনশট করে রাখো। আমি আর বলছি না, বললে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5 দাগে নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। 1 বলেছে ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি, এর ফল কি হয়েছিল? দেখো উত্তর, ত্রিশক্তি সংগ্রামে 3টি রাজশক্তি ছিল, বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহর এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ। ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি? কনৌজের অধিকারকে নিয়ে ত্রিশক্তি সংগ্রামের সূত্রপাত হয়েছিল। এই সংগ্রামের মূল কারণ নিহিত ছিল কনৌজের ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ঐতিহ্যগত গুরুত্বের মধ্যে। প্রথমে দেওয়া আছে ভৌগোলিক গুরুত্ব। ভৌগোলিক দিক থেকে কনৌজ গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় এর অবস্থানগত গুরুত্ব ছিল সর্বাধিক। 3 শক্তি চেয়েছিল কনৌজ অধিকার করে গাঙ্গেয় উপত্যকা দখল নিতে। চলো পরের পয়েন্ট। এরপর দেখো অর্থনৈতিক গুরুত্ব। কনৌজ উত্তর ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র এবং কৃষিজ সম্পত্তি সমৃদ্ধ অঞ্চল ছিল, তাই এই স্থান দখল করে 3 শক্তি আর্থিকভাবে সমৃদ্ধশালী হতে চেয়েছিল। তারপর পয়েন্ট করবে রাজনৈতিক গুরুত্ব। প্রশাসনিক কারণে কনৌজ উত্তর বদ্বীপ ভারতের প্রধান রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল। তারপর পয়েন্ট করব ঐতিহ্যগত গুরুত্ব। ঐতিহ্যের দিক থেকে কনৌজের অধীশ্বর হওয়ার অর্থ ছিল সমগ্র উত্তর ভারতের অধীশ্বর হওয়া। উল্লিখিত কারণে কনৌজের উপর অধিকার প্রতিষ্ঠার তাগিদে ত্রিশক্তি সংগ্রামের সূত্রপাত হয়েছিল। তোমরা কারণটা প্রত্যেকটি এইরকম করে পয়েন্ট করে করে লিখবে, পয়েন্ট করে লিখলে নাম্বার ভালো আসে। তারপর দেখো ফলাফলটা এখান থেকে লিখবে। ত্রিশক্তি সংগ্রামের ফল, প্রায় 200 বছর ধরে চলা ত্রিশক্তি সংগ্রামের ফল ছিল সুদূর প্রসারী। প্রথমত ত্রিশক্তি সংগ্রাম পাল, প্রতিহার, রাষ্ট্রকূটদের মধ্যে কেউই স্থায়ীভাবে কনৌজের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। দ্বিতীয়ত দীর্ঘকাল যুদ্ধ করার ফলে প্রতিটি রাজ্যের সামন্ত রাজারা স্বাধীনতাকামী হয়ে ওঠে। এই দুটো ফলাফল খুব সুন্দর করে লিখবে, আর কারণগুলো আমি যেগুলো লেখালাম সেগুলো পয়েন্ট করে করে লিখবে। অথবা শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? দেখো উত্তর বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্কের আমলে আর্থিক অবস্থা বিশ্লেষণ করলে নিম্নলিখিত তথ্যগুলি জানা যায়। 1. গ্রামকেন্দ্রিক অর্থনীতি। এই সময় বাংলার কৃষির গুরুত্ব বৃদ্ধি পায় এবং নগরের গুরুত্ব হ্রাস পায়, যা থেকে বোঝা যায় যে গ্রামকেন্দ্রিক অর্থনীতির জন্ম নিয়েছিল। চলো পরের পয়েন্ট। বাণিজ্যে মন্দা। বণিকদের গুরুত্ব হ্রাস পাওয়ায় অনুমান করা হয় এই সময় বাণিজ্যের মন্দা ভাব এসেছিল। তারপর পয়েন্ট করবে আর্থিক মন্দা। শশাঙ্কের আমলে নকল সোনার মুদ্রার উপস্থিতি, কৃষি নির্ভরতা, বাণিজ্য ও বণিকদের গুরুত্ব হ্রাস পায়। এইসব ঘটনা তখনকার বাংলার আর্থিক মন্দা ভাবকেই প্রকাশ করেছে। ঠিক আছে, পয়েন্ট করে করে অবশ্যই লিখবে। দেখো তোমাদের আমি সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনে এই প্রশ্নগুলো রয়েছে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে সাজেশনগুলো দেখে নেবে। পরের প্রশ্ন 2 দাগ, পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? দেখো পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির পরিচয় দাও। এখান থেকে তোমরা খুব সুন্দর করে পয়েন্ট করে করে লিখবে। পাল ও সেন রাজারা বাংলায় প্রায় 500 বছর ধরে রাজত্ব করেছিল। পাল ও সেন রাজাদের আমলে বাংলার অর্থনীতি সম্পর্কে
জানা যায় বিভিন্ন শিলালিপি এবং রামচরিত, বল্লালচরিত প্রভৃতি গ্রন্থ থেকে। পয়েন্ট করবে কৃষি। পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। রাজা সমস্ত জমির মালিক ছিলেন। তিনি কৃষকদের জমি দান, বিক্রয় প্রভৃতি করতেন। তারপরের পয়েন্ট করবে রাজস্ব ব্যবস্থা। রাজস্ব ব্যবস্থা পাল ও সেন আমলে প্রধানত 4 ধরনের রাজস্বের কথা জানা যায়: ভাগ, ভোগ, কর এবং হিরণ্য। ভাগ হিসাবে রাজা উৎপন্ন ফসলের 1/6 আদায় করতেন। পরের পয়েন্ট করবে শিল্প। পাল ও সেন যুগের শিল্পের মধ্যে প্রধান ছিল বস্ত্র, অলঙ্কার শিল্প, কাঠশিল্প প্রভৃতি। তারপর পয়েন্ট করবে বাণিজ্য। আরব বণিকদের আধিপত্য প্রতিষ্ঠা হওয়ার কারণে পাল ও সেন যুগে বাংলায় বাণিজ্যের অবনতি ঘটে। তোমরা এরকম পয়েন্ট করে করে লিখবে। অথবা পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। দেখো উত্তর, পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয়। পাল ও সেন যুগে তাদের স্বকীয় বৈশিষ্ট্য উজ্জ্বল ছিল। আলোচ্য 2 আমলে সামাজিক ধর্মীয় ক্ষেত্রে চিত্রগুলিও ছিল স্বতন্ত্র। পাল ও সেন যুগের সমাজ। 1 নম্বর দিয়ে পাল যুগে বর্ণভেদের কঠোরতা সেরূপ ছিল না, কিন্তু সেন যুগে বর্ণভেদের কঠোরতা বৃদ্ধি পেয়েছিল। 2 পয়েন্ট করবে পাল ও সেন যুগের মানুষেরা বর্তমান সময়ের মতোই ভাত, মাছ, দুধ, ঘি, ফলমূল ইত্যাদি আহার করত। তারপর পয়েন্ট করবে পাল ও সেন যুগের ধর্ম। পাল যুগে বৈদ্য ব্রাহ্মণদের মধ্যে সুসম্পর্ক লক্ষ্য করা যায়। পাল শাসকরা সম্ভবত ক্ষত্রিয় কায়স্থ ছিলেন। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই গুরুত্ব দিতেন, ফলে এই আমলে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেনি। তারপর 2 নম্বর পয়েন্ট করবে পাল যুগে বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধ মতে জন্ম হয়েছিল। এছাড়া লুইপাত, কান্যপাত, ভূষকপাত প্রমুখ সিদ্ধাচার্যদের উত্থান ঘটে এবং তাদের গুরুত্ব বৃদ্ধি পায়। সেন যুগে ইন্দ্র, অগ্নি, সূর্য, বিষ্ণু, মাতৃকা প্রভৃতি দেবদেবীর পূজা হতো। এইটুকু খুব সুন্দর করে পয়েন্ট করে করে লিখবে। তাহলে আজ রইল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।